তো কেমিক্যাল সেডিমেন্টারি রক এটা প্রিসিপিটেশনের মাধ্যমে তৈরি হয়। প্রিসিপিটেশন মানে হচ্ছে অদক্ষেপ। তো এটা অর্গানিক হতে পারে, ইনঅর্গানিকও হতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট কমন, মোস্ট অ্যাবান্ডেন্ট কেমিক্যাল সেডিমেন্টারি রক হচ্ছে লাইমস্টোন। এটা অ্যাপ্রক্সিমেটলি 10% সেডিমেন্টারি রকের 10% এটা কভার করে। গতকাল আমরা জেনেছিলাম সেডিমেন্টারি রকের মাঝে সবচেয়ে বেশি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে শেল, নিয়ার অ্যাবাউট 50% পাওয়া যায় নেচারে। তারপরে হচ্ছে গিয়ে স্যান্ডস্টোন অ্যাপ্রক্সিমেটলি 20% পাওয়া যায়। লাইমস্টোন হচ্ছে 10%-এর মতো পাওয়া যায় বলা হচ্ছে। তো লাইমস্টোন খুব ইম্পর্টেন্ট, ইকোনমিক ভ্যালিউ আছে অনেক। আমরা জানি এটা ইউজ হয় সিমেন্টের র মেটেরিয়াল হিসেবে, সিমেন্ট প্রোডাকশন এটা ইউজ হয়। এটার কেমিক্যাল কম্পোজিশন আমাদের জানা, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা সংক্ষেপে ক্যালসাইট বলা হয়। মিনারেল ক্যালসাইট থেকে লাইমস্টোনটা তৈরি হয়। তো এটা ইনঅর্গানিক ওয়েতে বায়োকেমিক্যাল প্রসেস দুইভাবেই হয়। তো লাইমস্টোনের আমরা অর্গানিক ইনঅর্গানিক দুইটা টাইপই দেখব। লাইমস্টোনটা আসলে মিনারেল কম্পোজিশন এবং হচ্ছে ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট ডেপোজিশনের রেসপেক্টে এগুলোর নামকরণের ভিন্নতা পাওয়া যাবে। বায়োকেমিক্যাল লাইমস্টোনের মাঝে প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে কোকিনা। কোকিনা হচ্ছে এখানে শেল ফ্র্যাগমেন্ট থাকবে। এই শেলটা হচ্ছে গিয়ে আমরা ঝিনুক নামে যেগুলো চিনি ওটা। আর শেল একটা রক টাইপ, সেডিমেন্টারি রকের গতকাল দেখেছিলাম দুইটার স্পেলিং এ পার্থক্য আছে। তো শেল ফ্র্যাগমেন্ট এই যে এখানে দেখা যাচ্ছে এরকম কি মনে হচ্ছে কিছু ঝিনুক একসাথে লেগে একটা স্টোন তৈরি হয়েছে। এরকম চেহারা আমাদের সেন্ট মার্টিনে দেখা যায়, কোরাল আইল্যান্ডে। কথা হ্যালো, যাচ্ছে কথা না হ্যালো স্যার, বোঝা যাচ্ছে তো? কথা বোঝা যাচ্ছে স্যার? এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, কোকিনাটা হচ্ছে এরকম যে ফ্র্যাগমেন্ট দেখাই যাচ্ছে, কিছু ফ্র্যাগমেন্ট দৃশ্যমান ফ্র্যাগমেন্ট আছে, এগুলো হচ্ছে শেল ফ্র্যাগমেন্ট, ছোট ছোট ঝিনুক। তো এরকম ধরনের রক আমাদের সেন্ট মার্টিনে দেখা যায়। আমাদের সেন্ট মার্টিন জানি আমরা কোরাল আইল্যান্ড, সেখানে এরকম স্টোন, এরকম রক পাওয়া যায়। সেকেন্ডলি যেটা পাওয়া যায় বায়োকেমিক্যাল লাইমস্টোনের মাঝে সেটা হচ্ছে চক। চকও পাওয়া যায়, তবে ওইটার কম্পোজিশনটা এরকম যে মাইক্রোস্কোপিক অর্গানিজম, এর এত বড় বড় ফ্র্যাগমেন্ট হিসেবে দেখা যাবে না, ঝিনুকের মতো এত বড় না। মেরিন মাইক্রোস্কোপিক অর্গানিজম যেগুলো অনেক ছোট সেগুলো থাকে, এগুলো পোরাস রকের ভিতরে পড়ে থাকে। তারপরে আছে হচ্ছে ইনঅর্গানিক লাইমস্টোন। ইনঅর্গানিক লাইমস্টোনের প্রথমেই যে নামটা আসে সেটা হচ্ছে গিয়ে ট্রাভার্টাইন। এটা লাইমস্টোনের একটা প্রকার। এই জিনিসটা কেইভে, গুহায় পাওয়া যায়, যেখানে হট স্প্রিং বা ওরকম কন্ডিশন আছে, প্রিসিপিটেশন হয়, ওরকম জায়গায় জিনিসটা বেশি পাওয়া যায়। এটার একটা ইমেজ দেখাবো বই থেকে। ওলাইথিক লাইমস্টোন, এটা এওলাইথিক পড়া হয় আসলে, আমরা প্রথম ওটা ই এর মতোই শোনায়। তো এওলাইথিক লাইমস্টোন এটা অ্যাওয়েটস দিয়ে তৈরি। এই অ্যাওয়েটস মানে হচ্ছে গিয়ে এগ শেপড বা স্মল স্ফেরিক্যাল কোন ধরনের একটা আইটেম, কোন একটা শেপ যদি বোঝায় সেটাই হচ্ছে গিয়ে ওয়েট। আর এওলাইথিক লাইমস্টোন এই ধরনের
আইটেম দিয়ে যদি তৈরি হয়, যে এখানে দেখা যাচ্ছে বলের মতো, ছোট ছোট বলের মতো কিছু হোয়াইট কালারের ফ্রেগমেন্ট দেখা যাচ্ছে স্টোনের উপরে। তো এরকম হওয়ার কারণে এটাকে অ্যাওলাইটিক লাইমস্টোন বলে। তো ইনঅর্গানিক লাইমস্টোন আরো আছে, এখানে এই দুইটা কভার করছি। এই দুইটা নাম দেখলাম, অ্যাওলাইটিক লাইমস্টোন আর একটা হচ্ছে ট্রাভারটাইন। তারপরে যেই স্টোনটার কথা আসে সেটা ডলোস্টোন। আমরা ডলোমাইট সম্পর্কে আমাদের আইডিয়া আছে আগে থেকে। এখানে ক্যালসাইটের সাথে কেমিক্যাল কম্পোজিশনে একটা ম্যাগনেসিয়াম চলে আসে, যার কারণে কেমিক্যাল কম্পোজিশনটা হয় হচ্ছে গিয়ে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। এটাকে আমরা ডলোমাইট নামে চিনি। তো এটা ডলোস্টোন নামে পরিচিত, যেখানে ম্যাগনেসিয়াম সহ লাইমস্টোন হবে। তো স্বাভাবিকভাবে ডলোস্টোন আর লাইমস্টোনকে অনেক আলাদা করতে পারে না, বোঝা যায় না। তো এই জিনিসটা ভালো করে বোঝার জন্য আমরা আমাদের ল্যাবরেটরিতে, আমাদের সেশনালে আমরা কিভাবে আসলে কোনো একটা কিছু ক্লোজলি যেই সব ইয়েগুলো আছে, রকগুলো বা মিনারেলগুলো আছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য কয়েকটা আমাদের টেস্ট আমরা ইউজ করি। তো তার মাঝে এখানে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ডাইলিউট HCl দিয়ে এখানে দেখা হয় ডিফারেন্সিয়েট করার জন্য। তো ডিফারেন্সিয়েট করা যায়, এখানে বুদবুদ হবে, ফিজিং হবে। আমি যদি ডাইলিউট HCl ইউজ করি ডলোস্টোনে, তখন একটা ফিজিং মানে হচ্ছে গিয়ে বাবল তৈরি হবে, হালকা আওয়াজও হবে। আমরা অনেক সময় সফট ড্রিঙ্কসে, কার্বোনেটেড ওয়াটার, এরকম হালকা কিছু আওয়াজ শুনতে পাই এবং বাবলের মতো দেখা যায়। তো এই ব্যাপারটাই হচ্ছে ফিজিং। তো এই জিনিসটা দেখা যাবে, তবে জিনিসটাকে একটু পাউডার করে নিতে হবে আমাদের। আমরা দেখেছিলাম স্ট্রিক প্লেটে আমরা পাউডার করতে পারি, একটু দাগ টানলে দেখা যায় কিছু পাউডার তৈরি হয়। তো আমরা যদি স্ট্রিক প্লেটে দাগ টেনে ওই পাউডারটার উপরে আমি ডাইলিউট HCl দিয়ে টেস্ট করি, তখন আমি একটা ফিজিং দেখতে পাবো। তখন আমি ফাইনালি কনফার্ম হতে পারবো যে এটা আসলে লাইমস্টোনের এক্স্যাক্টলি ডলোস্টোন, এখানে ম্যাগনেসিয়াম আছে। দেন চার্ট চার্ট কেমিক্যাল সেডিমেন্টের রকের ওরকম একটা ফরম্যাট, যেখানে কিনা সিলিকন ডাইঅক্সাইড বা কোয়ার্টস আছে। আমরা কোয়ার্টস আছে এরকম একটা চেহারা চিনেছিলাম স্যান্ডস্টোনকে। আমরা স্যান্ডস্টোনকে দেখছি ওইখানে সিলিকন ডাইঅক্সাইড থাকে, কোয়ার্টস থাকে, যার কারণে কমন যে স্যান্ডস্টোনটা ছিল সেটাকে আমরা কোয়ার্টজাইট স্যান্ডস্টোন বলেছিলাম। বাট কেমিক্যাল সেডিমেন্টের রকেও কোয়ার্টস থাকতে পারে, মানে হচ্ছে প্রিসিপিটেশনের মাধ্যমেও কোয়ার্টসের উপস্থিতিতে, মাইক্রোক্রিস্টালিন কোয়ার্টসের উপস্থিতিতে রক ফর্ম করে, সেটার নাম হচ্ছে চার্ট। যখন নাকি কোয়ার্টস দিয়ে কোয়ার্টসের কম্পোজিশনে প্রিসিপিটেশনের মাধ্যমে রক ফর্ম করে, সেটাকে আমরা কেমিক্যাল সেডিমেন্টের রক স্পেসিফিক্যালি চার্ট নামে ডিনোট করে থাকি। পক্ষান্তরে আমাদের ডেট্রাইটাল যদি হয়, তখন হচ্ছে গিয়ে কোয়ার্টসের সমন্বয়ে যেটা হয় সেটাকে আমরা কোয়ার্টজাইট স্যান্ডস্টোন হিসেবে বলেছিলাম। এটা হচ্ছে গিয়ে মোড অফ অকারেন্সটা কিন্তু ডিফারেন্ট। আমাদের আজকে শুরুতেই কেমিক্যাল সেডিমেন্টের রক কাকে বলে সেটা ডিফাইন করেছিলাম, যে এটা একটা অদক্ষেপ হবে। তো অদক্ষেপের মাধ্যমে হলেই কেমিক্যাল সেডিমেন্টের রক, যেটা কিনা আসলে ডেট্রাইটাল সেডিমেন্টের রকের ব্যাপারটা এরকম ছিল না। ওইটা ছিল হচ্ছে গিয়ে ডেব্রিজ বা ফ্র্যাগমেন্ট গুলো একসাথে হয়ে রক ফর্ম করে, বাট জিনিসটা ডেপোজিশনের মাধ্যমে জাস্ট হয়েছে, প্রেসিপিটেশনের মাধ্যমে ছিল না ওইটা। তো চার্ট কোয়ার্টসের সমন্বয়ে যেটা হয় সেটাকে আমরা কেমিক্যাল সেডিমেন্টের রক চার্ট বলি। এটার বিভিন্ন ধরনের কালার রেঞ্জ আছে, হোয়াইট টু ব্ল্যাক পর্যন্ত হয়, গ্রে কালার, ব্রাউন কালার, ব্রাউনিশ গ্রে, তারপরে গ্রিনিশ, ইভেন রেড কালার, এরকম বিভিন্ন কালারে পাওয়া যায়। কালারগুলো হয় হচ্ছে গিয়ে কিছু কালারেন্ট বা ডাইং এজেন্ট, এরকম কিছু এলিমেন্টের উপস্থিতির কারণে।
কিছু এলিমেন্ট আছে যারা কিনা কালার করতে পারে, তো ওরকম কিছু এলিমেন্টের ভেরিয়েশনের কারণে কালারের ভেরিয়েশনটা হয়। মোস্ট কমন ওয়েল নোন চার্ট হচ্ছে গিয়ে ফ্লিন্ট, এটার কালারটা ডার্ক হয়। আর একটা ভ্যারাইটি হচ্ছে গিয়ে জেসপার, এটা রেড কালারের হয়। এখানে আয়রন অক্সাইড আছে, আয়রন অক্সাইড থাকার কারণে এটা রেডিশ কালার হয়। কালারগুলো এরকম, ফ্লিন্ট ডার্ক কালার, অলমোস্ট ব্ল্যাকিশ কালার, আর জেসপার হচ্ছে রেডিশ কালার। জেসপারে আয়রন অক্সাইড আছে তাই রেডিশ। আর ফ্লিন্টে অর্গানিক ম্যাটার থাকার কারণে কালচে। অর্গানিক ম্যাটার থাকলে আসলে কিছুটা কালচে হয়ে যায়, কারণ এখানে কার্বনের উপস্থিতি থাকে। আমরা জানি কার্বনের কালার কালচেই হয়। গ্রাফাইট কালচে, কোল আছে, কোলও কালচে। তারপরে অর্গানিক সেডিমেন্টের রক, যে সেডিমেন্টের রকে কার্বনের উপস্থিতি থাকবে সেটা হচ্ছে গিয়ে অর্গানিক সেডিমেন্টের রক। এখানে হচ্ছে মানে কোনো ধরনের প্লান্ট, গাছপালা এগুলো যখন নাকি মারা যায়, তারপরে জিনিসগুলো বারিয়াল হয়, তখন এখান থেকে তৈরি হয়। এটার মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে কোল। কোল ইজ দ্য প্রাইমারি এক্সাম্পল অফ অর্গানিক সেডিমেন্টারি রক। তো আমরা কোলকে মিনারেল হিসেবে চিনতাম, দেখেছি মিনারেল হিসেবে। যদি রকের আদলে কোলকে ডিফাইন করতে চাই, কিভাবে এটা রক হতে পারে, এটা অর্গানিক সেডিমেন্টারি রক এই ক্যাটাগরিতে পড়েছে। তো অর্গানিক সেডিমেন্টারি রক হিসেবে ডিফাইন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো লাগে সেটা হচ্ছে, এটা শুরুতে তার বারিয়াল হচ্ছে, ফার্স্ট ফেজে হচ্ছে সোয়াম্প এনভায়রনমেন্টে প্লান্ট বা গাছপালাগুলো যখন নাকি বারিয়াল হয়। ভেরি ফার্স্ট ফেজ অফ কোল হচ্ছে গিয়ে পিট, শুরুতে পিট ফর্ম করে। তো এই পিটটা যখন আরো কম্প্যাক্টেড হয়, উপরে মাটি চাপা পড়ার কারণে বিভিন্ন মাটির স্তর বা রকের লেয়ারের কারণে যখন কম্প্যাক্টেড হয়, যেখানটায় দেখা যাচ্ছে, তখন এটা সেকেন্ড ফেজে গিয়ে লিগনাইট হয়। তো লিগনাইটটা হচ্ছে সফট ব্রাউন কোল, আর পিট হচ্ছে গিয়ে প্রাইমারি স্টেজ অফ কোল। লিগনাইট যখন আরো কম্প্যাক্টেড হয়, তখন এটা থেকে ভোলাটাইল ম্যাটেরিয়াল, তারপরে এটার পরোসিটি এগুলো কমে গিয়ে আরো কম্প্যাক্টেড হয়ে আর একটু হায়ার গ্রেডের কোল বিটুমিনাস ফর্ম করে। বিটুমিনাসটা ব্ল্যাক কোল। বিটুমিনাস আরো বেশি প্রেসার টেম্পারেচার ফেস করার মাধ্যমে, এখানে মেটামরফিজম একটা টার্ম লেখা আছে। মেটামরফিজম মানে হচ্ছে চেঞ্জ, আর মেটামরফিজমটা হয় দুইটা এজেন্টের উপস্থিতিতে, মেইনলি হিট অ্যান্ড প্রেশার, টেম্পারেচার প্রেশারের সাপেক্ষে হয়। তো এখানে এরকম কম্প্রেসড হয়ে গিয়ে স্ট্রেসড হয়ে গিয়ে একদম হাইয়েস্ট র্যাঙ্ক কোল যেটা অ্যান্থ্রাসাইট, খুবই হার্ড এবং ব্ল্যাক কোল, সেটাতে ফর্ম করে ফাইনাল স্টেজে অ্যান্থ্রাসাইট হিসেবে ফর্ম করে। আমি যেগুলো বলেছি সেগুলোই এখানে টেক্সট লেখা আছে। তো কোলটা আসলে ফর্ম করে হচ্ছে গিয়ে সোয়াম্প রিজনে। সোয়াম্প এনভায়রনমেন্ট সম্পর্কে হয়তো আমাদের আইডিয়া আছে, যেখানে পানি থাকবে, পানির উপস্থিতি থাকবে, কাদামাটি থাকবে। তারপরে সেকেন্ড ফেজে হচ্ছে লিগনাইট হয়, লো গ্রেড কোল। দেন হায়ার গ্রেড বিটুমিনাস কোল হয়। এই ফেজে দেখা যায় ভোলাটাইল কম্পোনেন্ট এগুলো বের হয়ে যায়, আর কম্প্রেসড হয়, মানে হচ্ছে গিয়ে এটার ডেনসিটি বাড়তে থাকে এবং কার্বন বাড়তে থাকে। আর মেটামরফিজম হয়ে গিয়ে ফাইনালি হচ্ছে হাইয়েস্ট গ্রেডের কোল অ্যান্থ্রাসাইট ফর্ম করে। এই জিনিসগুলো টেক্সট এখানে আছে, আমি শুরুতে বলে ফেলেছি ইলাস্ট্রেশনের সময়। দেন টেক্সচার, সেডিমেন্টারি রকের টেক্সচারকে
প্রাইমারিলি দুই ভাগে ভাগ করা হয়, ক্লাস্টিক, নন ক্লাস্টিক। ক্লাস্টিক গ্রিক ওয়ার্ড, এটার মানে হচ্ছে ব্রোকেন, ভাঙা, মানে ফ্র্যাগমেন্ট থাকবে। তো যেই রকগুলো ক্লাস্টিক টেক্সচার শো করে বলা হয় সেটাতে হচ্ছে ডিসক্রিট ফ্র্যাগমেন্ট এবং পার্টিকেল থাকে, যেটা কিনা সিমেন্টেড এবং কম্প্যাক্টেড হয়ে একসাথে থাকবে। সিমেন্টেশন কম্প্যাকশন কিরকম এটা গতকাল ইলাস্ট্রেশনে দেখিয়েছিলাম। তো প্লাস্টিকের মূল মানে নামকরণটাই হচ্ছে গিয়ে এখানে প্রি এক্সিস্টিং রকের ব্রোকেন পার্ট থাকে। তো যত ডেট্রাইটাল রক আছে, গতকাল দেখেছিলাম ডেট্রাইটাল রক, আমরা শেল, মাডস্টোন, সিলস্টোন থেকে শুরু করে কংগ্লোমারেট, ব্রেকশিয়া পর্যন্ত বিভিন্ন ধরনের ডেট্রাইটাল রক দেখেছিলাম, সবই ক্লাস্টিক টেক্সচারের, কারণ প্রত্যেকটা রকই প্রি এক্সিস্টিং কোনো রকের ব্রোকেন পার্ট বা ফ্র্যাগমেন্ট এটাতে ইনক্লুসিভ ভিতরে আছে। পাশাপাশি ডেট্রাইটাল রকে আমরা সব দেখেছিলাম, কিন্তু কেমিক্যাল সেডিমেন্টারি রকেও কিছু ক্লাস্টিক টেক্সচার শো করে। যেমন কিছুক্ষণ আগে কোকেইনা দেখেছিলাম, তো কোকেইনাতে হচ্ছে শেল ফ্র্যাগমেন্টগুলো দেখা যায়, দৃশ্যমান আছে এটা, সেজন্য এটাকে অনেকটা আমাদের ডেট্রাইটাল সেডিমেন্টারি রকের কংগ্লোমারেট যেটা দেখেছিলাম ওই কংগ্লোমারেটের মতোই মনে হচ্ছে, দূর থেকে দেখলে অনেকটা মনে হয় কংগ্লোমারেট, তো ওরকমই চেহারা। আবার সেম চেহারা দেখা যায় এওলাইটিক লাইমস্টোনেও, কারণ ওইখানেও কিছু দানা দানা আমরা দৃশ্যমান কিছু স্ফেরিক্যাল অ্যাপিয়ারেন্স দেখতে পেয়েছি, গোলাকার কিছু জিনিস দেখা যাচ্ছিল উপরের। দেন নন প্লাস্টিক বা ক্রিস্টালিন টেক্সচার যেটা হয় সেখানে হচ্ছে গিয়ে ব্রোকেন পার্ট বা ফ্র্যাগমেন্ট ব্যাপারটা নেই, সেখানে ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়, ক্রিস্টালিন টেক্সচার থাকে। আর এখানে মিনারেলগুলো হচ্ছে ইন্টারলকিং প্যাটার্নে, মানে ক্রিস্টাল যেরকম ফর্ম করে ব্লক ব্লক দেখা যায় ওইরকম প্যাটার্নে জিনিসগুলো ফর্ম করে। তো মিনারেলটা ক্রিস্টাল ফর্ম করার কারণে এই ক্রিস্টালিন টেক্সচারকে নন ক্লাস্টিক বলা হয়, কারণ এখানে কোনো ব্রোকেন ফ্র্যাগমেন্ট এরকম ব্যাপার দেখা যায় না, বা আগের রকের কোনো ব্রোকেন ফ্র্যাগমেন্ট থাকেও না। এখানে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে নতুন একটা ক্রিস্টাল ফর্ম করে ক্রিস্টালাইজেশন হয়ে এটা লকড, ইন্টারলকড অবস্থায় বাই প্যাটার্ন নন প্লাস্টিক টেক্সচার শো করে। তো at a glance plastic texture বলা হচ্ছে a sedimentary rock texture consisting of broken segment of pre-existing rock. A non-plastic texture হচ্ছে sedimentary rock in which the minerals form a pattern of interlocking crystals. ইন্টারলকিং ক্রিস্টাল বিভিন্ন মানে ক্রিস্টাল ফর্ম করলে এটা নন প্লাস্টিক টেক্সচার বলবো, আর যদি প্রি এক্সিস্টিং রকের ব্রোকেন পার্ট দিয়ে কোনো রক ফর্ম করে সেটাকে আমরা প্লাস্টিক টেক্সচারের রক বলবো। আমাদের গতকালকে যে ডেট্রাইটাল সেডিমেন্টের রকের ক্লাসিফিকেশন দেখেছিলাম এটারই একটা ইলাস্ট্রেশন এখানে ডিফারেন্ট ওয়েতে দেখানো আছে ক্লাস্টিক টেক্সচার নামকরণ করে। তো ক্লাস্টিক টেক্সচার এই যে দেখা যাচ্ছে এখানে বড় দানা বাট রাউন্ডেড, বড় দানা কিন্তু অ্যাঙ্গুলার হলে আমরা এটাকে ব্র্যাক্সিয়া বলি, রাউন্ডেড হলে আমরা এটাকে কংগ্লোমারেট বলি। আর এটার সাইজগুলো হবে, পার্টিকেল সাইজ হবে 2 মিলিমিটারেরও উপরে, কারণ 2 মিলিমিটারের বড় পার্টিকেল সাইজকে আমরা ডিফাইন করি গ্রাবেল হিসেবে। তারপর 1/16 টু 2 মিলিমিটার এই সাইজটাকে আমরা মিডিয়াম সাইজ বা স্যান্ড বলি। স্যান্ড সাইজের এই পার্টিকেল দিয়ে স্যান্ডস্টোন তৈরি হয়। স্যান্ডস্টোন আবার এটা আর্কোস হতে পারে। আর্কোস কখন হয়? যখন ফেলসপারটা বেশি থাকবে, ফেলসপারের পরিমাণ বেশি থাকবে তখন এটাকে আমরা আর্কোস বলি। আর নর্মালি স্যান্ডস্টোনে হচ্ছে গিয়ে কোয়ার্টজ বেশি থাকে, সিলিকন ডাইঅক্সাইড বেশি থাকে। তো এখানেও দেখা যাচ্ছে ব্রোকেন ফ্র্যাগমেন্ট দেখা যায়, এখানেও ব্রোকেন ফ্র্যাগমেন্ট আছে বাট একটু ফাইনার পার্টিকেল, যার কারণে মাইক্রোস্কোপে বড় দেখাবে। এটা এতই ফাইন
একটা সলিড বডি মনে হচ্ছে, বাট এখানেও পার্টিকেল দেখা যাবে এবং প্রি এক্সিস্টিং রকের ব্রোকেন পার্ট থাকে। তো আমাদের ওই যে ফাইন পার্টিকেল থেকে মাঠ থেকে সিলস্টোন হয়, এটা সিল সাইজের তাই। আর ভেরি ফাইন ক্লে পার্টিকেল, ক্লে থেকে শেল হয় অথবা মাস্টোন হয়। আমরা শেল এবং মাস্টোনের পার্থক্যটা এইভাবে করতে পারি, গত ক্লাসে জেনেছিলাম যে শেল হচ্ছে বাই লেয়ার থাকে আর মাস্টোনটা হচ্ছে গিয়ে ভেঙে আসে, ব্রোকেন অ্যাব্রো থ্যাব্রো ভাঙা মনে হয়। তো দুইটাই ক্লে পার্টিকেল থেকেই তৈরি হয়। তো এই জিনিসগুলো ক্লাস্টিক টেক্সচারে পড়ে, ডেট্রাইটাল সেডিমেন্টারি রক সবগুলো ক্লাস্টিক টেক্সচারের। এবার আমরা ক্লাস্টিক নন ক্লাস্টিক মিলিয়ে পাবো হচ্ছে কেমিক্যাল এবং অর্গানিক সেডিমেন্টারি রকে। তো কেমিক্যাল এবং অর্গানিক সেডিমেন্টারি রকের শুরুতে যদি নন ক্লাস্টিক টেক্সচারটা দেখি, সেটাতে কি কি পাওয়া যায়। নন ক্লাস্টিক টেক্সচারে পাওয়া যায় হচ্ছে ক্রিস্টালিন লাইমস্টোন। ক্রিস্টালিন কথাটাই এখানে দেয়া আছে, আমরা জানি ক্রিস্টালিন কোনো আইটেম হলে এটা নন প্লাস্টিক হবে। তো ক্রিস্টালিন লাইমস্টোনটা হচ্ছে নন প্লাস্টিক। আরেকটা ট্রেভারটাইন যেই রকটা আছে সেটাও হচ্ছে নন প্লাস্টিক ফরম্যাটের রক। সেকেন্ডলি হচ্ছে ক্লাস্টিক ফরমেশনের রক। তো ক্লাস্টিকের ভিজিবল শেল এবং শেল ফ্র্যাগমেন্ট দিয়ে যদি হয় সেটা হচ্ছে কোকিনা। ভেরিয়াস সাইজের শেল মিলে ঝিলে যদি হয় সেটা হচ্ছে ফসিলিফেরাস লাইমস্টোন। থার্ডলি হচ্ছে গিয়ে মাইক্রোস্কোপিক শেল এবং ক্লে মিলে যদি হয়, মানে অনেক ছোট ছোট পার্টিকেল উপর থেকে দেখা যাচ্ছে না হয়তো, এরকম দিয়ে যদি হয় সেটা হবে হচ্ছে চক। তো এই তিনটা হচ্ছে বায়োকেমিক্যাল লাইমস্টোন, বায়োকেমিক্যাল। আর এটা হচ্ছে গিয়ে ইনঅর্গানিক। ক্রিস্টালিন লাইমস্টোন আর ট্রেভারটাইন হচ্ছে ইনঅর্গানিক। সবগুলোরই কম্পোজিশন হচ্ছে ক্যালসাইট। কেমিক্যাল কম্পোজিশন যেটা সেটা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসাইট। তো ক্যালসাইটে নন ক্লাস্টিক প্লাস্টিক দুই ধরনেরই পাওয়া যাচ্ছে। দেন কোয়ার্টস থেকে সিলিকন ডাইঅক্সাইড থেকে নন প্লাস্টিক ফরম্যাটে আমরা ভেরি ফাইন ক্রিস্টালিন স্ট্রাকচারের চার্ট পাই। চার্টের বিভিন্ন কালারের কারণে আমরা ফ্লিন্ট, জ্যাসপার, অ্যাগেইট এই তিন ধরনের আরও চার্ট পাওয়া যায়। মানে কমনলি আমরা যেটাকে চার্ট বলি সেটা কালার ভেরিয়েশনের কারণে এরকম নাম হয়েছে। তো ফ্লিন্ট হয় হচ্ছে ডার্ক কালার্ড, জ্যাসপার হয় রেড কালার্ড, আর অ্যাগেইট হয় ব্যান্ডেড, মানে এখানে হচ্ছে গিয়ে দৃশ্যমান ইয়ে থাকবে, ব্যান্ড মানে হচ্ছে আঁকা বাঁকা একটা টেক্সচার পাওয়া যাবে আর কি। এটা ব্লক বা হচ্ছে স্ট্রেট লাইন এরকম টেক্সচার দেখা যাবে না, এখানে দেখা যাবে হচ্ছে অ্যাব্রো থ্যাব্রো আঁকা বাঁকা ব্যান্ডেড টেক্সচার এখানে পাওয়া যাবে। জিপসাম থেকে হয় হচ্ছে রক জিপসাম, হ্যালাইট থেকে, হ্যালাইট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে রক সল্ট হয়। আর অল্টার প্ল্যান্ট ফ্র্যাগমেন্টস থেকে বিটুমিনাস কোল হয়, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম অর্গানিক সেডিমেন্টের রক হিসেবে কোল। তো এখানে কেমিক্যাল এবং অর্গানিক সেডিমেন্টারি রক এই দুইটা একসাথে করে প্লাস্টিক নন প্লাস্টিক সবই পাওয়া যাচ্ছে। কমনলি ডেট্রাইটাল সেডিমেন্টারি রক সবগুলোই প্লাস্টিক হয়, আর কেমিক্যাল অর্গানিক সেডিমেন্টারি রক টাইপের মাঝে প্লাস্টিক নন প্লাস্টিক দুই টাইপই পাওয়া যায়। ফাইনালি ডেপোজিশনাল এনভায়রনমেন্টস, কোন কোন এনভায়রনমেন্টে গিয়ে এগুলো ডেপোজিটেড হতে পারে। তো গ্লাসিয়াল, অ্যালোভিয়াল, ইভাপোরাইট, লেকোস্ট্রাইন, ফ্লুভিয়াল, ডেল্টাইক, বিচ, লেগুন, এরকম অনেক ধরনের এনভায়রনমেন্ট আছে। এগুলোর ডিটেইল একটু নিজেদের দেখার জন্য আমি বই থেকে দেখতে বলবো। লেকচার ম্যাটেরিয়াল কিছুটা লিমিটেড পোর্শনে রাখার জন্য এখানে অ্যাড করিনি আমি। তো এটা দেখার জন্য আমরা এখন রেফারেন্স বুকে যাব।
তো সেডিমেন্টারি রকের পুরো কন্টেন্টটাই গত লেকচার এবং আজকের লেকচারে যেটুকু কন্টেন্ট ছিল এই ইমেজটা ছাড়া এরকম আরো কিছু ইমেজ হয়তো ওপেন সোর্স থেকে নেওয়া আছে। তো মোস্ট অফ দ্য থিংস হচ্ছে আর্থ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওলজি বই থেকে, এটার 12th এডিশন। এই বইটার অথর 3 জন, টারবাক, লার্জেন্স অ্যান্ড তাসা। তো টারবাকের বই হিসেবে বেশি পরিচিত আর্থ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওলজি। তো এই হচ্ছে বই। এখানে এনভায়রনমেন্ট, আমি যে ইমেজ ইউজ করেছি বললাম ওপেন সোর্সের, ইন্টারনেট থেকেই নেয়া। তো আমাদের সুবিধার্থে বিভিন্ন সময় কিছু ইমেজ বইয়েরটা ইউজ না করে আমরা আমাদের যেটা সুবিধা হবে নিয়েছি। এখানে আসলে যেভাবে ইমেজগুলো দেয়া, একটা কমন ইমেজ থেকে সেটা আবার ম্যাগনিফাইড করে এখানে দেখানো আছে, বাট ব্যাখ্যাগুলো এখানে আছে। টাইপস অফ সেডিমেন্টারি এনভায়রনমেন্টস, এটা নিজের একটু দেখবে এখান থেকে। তো এখানে সব ধরনের এনভায়রনমেন্টই অল্প করে ব্যাখ্যা করা আছে এবং ডিটেইল ইমেজ দেয়া আছে। স্ট্রিম কিরকম, সোয়াম্প আসলে কেমন হয়, জলাবদ্ধ এলাকা, তারপরে হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান আসলে কোথায় হয়, গ্লাসিয়াল ডেপোজিট কোনটা হতে পারে, তারপরে হচ্ছে শ্যালো মেরিন এনভায়রনমেন্ট কেমন হয়, ডিপ মেরিন এনভায়রনমেন্ট কেমন হয়, টাইডাল ফ্ল্যাট লেগুন কিরকম হয়, বিচ কেমন হয়, এই এনভায়রনমেন্টগুলো এখানে আছে। তো এনভায়রনমেন্ট এখানে দেখে নিতে পারবে তোমরা। তো এগুলো দেখলে কিছু টার্ম আসবে, যেমন আমরা চিনি কিছু জিনিস আছে। রিপল মার্ক একটা নাম পাবে, আমরা রিপল মার্ক দেখেছি কিন্তু জানি না এটার নামটা কি, সেটা জানি না। উপরে পানি ঢেউ খেলে গেছে বাট শুকিয়ে আছে, এরকম কি বোঝা যাচ্ছে? জি স্যার। এটা বিভিন্ন জায়গায় ওয়াটার বডি যেখানে আছে, নদীর পাড়ে, সমুদ্রের পাড়েও দেখা যায় এরকম। এই মার্কটাই হচ্ছে রিপল মার্ক। এরকম ঢেউ খেলে যাওয়া যেই ব্যাপারটা দেখা যাচ্ছে, এটা আমরা কিন্তু বললাম তো আমরা দেখেছি, বাট এটার এক্স্যাক্টলি নামটা হয়তো আমাদের জানা ছিল না জিওলজিক্যাল টার্মিনোলজিতে কি বলে। মাড ক্র্যাক, এটাও আমরা দেখি। এটা আমরা দেখি হচ্ছে গিয়ে আমাদের ক্রপ ফিল্ডে। তো বর্ষা মৌসুম শেষে যেখানে কাদা কাদা হয়ে থাকে, ওই কাদাটা শুকিয়ে যাওয়ার পরে ফাটল দেখা যায়। এই এটারই ইংলিশ টার্ম মানে মাড ক্র্যাক। এগুলো একটা ফিচার। একটু নিজেরা দেখে নেবে এখানে পুরোটাই। তো সেডিমেন্টারি রক আমি যা পড়িয়েছি এটার রেফারেন্স আসলে এই বইটাই। বই থেকে তোমরা আরো ডিটেইলে, যার আরো বেশি পড়ার ইচ্ছা আছে, দেখে নিতে পারো। তবে যেটুকু কভার না করলেই নয় সেটুকুই আমি লেকচার ম্যাটেরিয়ালে উঠিয়েছি। ও বলেছিলাম বইয়ে দেখাবো কেইবে, কেইবে ডেপোজিশন হয়, এটা দেখা যাচ্ছে কিছু জিনিস প্রিসিপিটেট হয়ে আছে, ঝুলে আছে। জি স্যার। হ্যাঁ, এইটা ট্রেভারটাইন যে রকটা বলেছিলাম সেটা এরকম প্রিসিপিটেট অবস্থায় কেইভে এরকম হয়ে জমা হয়, এরকম এভাবে পাওয়া যায় কেমিক্যাল সেডিমেন্টের রক। এই ছিল সেডিমেন্টারি রক পুরো চ্যাপ্টার। তো এই বইয়ের পুরো চ্যাপ্টার
একটা থেকেই আমি 2টা লেকচারে আমাদের উপযোগী করে কিছু কন্টেন্ট সাজিয়েছি। তা আমাদের ক্রেডিট সাথে ব্যালেন্স করে, ক্রেডিটের সাথে ব্যালেন্স করে যেটুকু আসলে পড়লে ভালো হবে এবং আমরা ইম্পর্টেন্ট টার্মিনোলজিগুলোর সাথে পরিচিত হতে পারবো, সেভাবেই কোর্সটা ডিজাইন করা। আমি ওইভাবেই দেখিয়েছি, ডিটেইলে তোমরা এই বই থেকে দেখতে পারবে। বইটা খুবই সুন্দর, ইলাস্ট্রেটেড, মানে দেখলে ইমেজগুলো দেখলেই ভালো লাগে। পড়তেও খুব ভালোই লাগবে আশা করি, কারণ সুন্দর করে সাজানো।